যুক্তরাষ্ট্রে চলছে ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন? কে পরবর্তী ৪ বছরের জন্য পাচ্ছেন হোয়াইট হাউসের চাবি, সেদিকে তাকিয়ে পুরো বিশ্ব। জনমত জরিপগুলো বলছে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে ২০১৬ সালে অর্থাৎ গত নির্বাচনেই জনমত জরিপগুলোর বিপরীতে হিলারিকে হারিয়ে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে জনমত জরিপগুলোর বিষয়ে আছে আস্থার সংকট। এদিকে করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রে ২,৩০,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন, চাকরি হারিয়েছেন ২ কোটিরও বেশি মানুষ বেকার হয়েছেন। এমন পরিস্থিতি মহামারীর মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে কেমন প্রভাব ফেলছে এবং সেই সাথে কে জয়ী হলে কোন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র এবং সেখানে বাংলাদেশের বা বাংলাদেশিদের লাভ ক্ষতির হিসেবটাই বা কেমন, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। আর আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন ৪ জন অতিথি। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আছেন নিউ ইয়র্কের সাপ্তাহিক আজকালের সম্পাদক জাকারিয়া মাসুদ জিকু এবং ক্যালিফোর্নিয়ার হলিউড ফরেন প্রেসের সদস্য মনোয়ার হোসেন পিয়াল। স্বাগত জানাচ্ছি আপনাদের ৪ জনকেই। আজকে রাজকাহনে যেটি শিরোনাম ঠিক করেছি, ট্রাম্প না বাইডেন, কে হচ্ছেন প্রেসিডেন্ট। আমি শুরুতেই জাকারিয়া মাসুদ জিকু আপনার কাছ থেকে, জাকারিয়া মাসুদ জিকু নিশ্চয়ই আপনি ওকে শুনতে পাচ্ছেন, আপনার কাছ থেকে জানতে চাই এবং একই সাথে মনোয়ার হোসেন পিয়াল আসলে আপনার দুজনের কাছ থেকে, যেহেতু আপনার যুক্তরাষ্ট্রে বসে পর্যবেক্ষণ করছেন, কেমন ভোটার উপস্থিতি মূল্যায়ন করছেন, ভোটারদের মনোভাব কেমন মূল্যায়ন করছেন, বিশেষ করে যেগুলোকে আমরা সুইং স্টেট বলছি সেই স্টেটগুলোর কি অবস্থা, সেটি দিয়ে একটু শুরু করতে চাই। জাকারিয়া মাসুদ জিকু। ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই মুহূর্তে আমাদের বাসার যে কাছের ভোট কেন্দ্রটি, সেই কেন্দ্রটি পরিদর্শন করে আসছি। বিপুল সংখ্যক ভোটার কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য। যদি এর মধ্যে আপনারা জানেন যে মোর দেন 100 মিলিয়ন ভোট কাস্ট হয়ে গেছে, কিন্তু অন্য বছরের চাইতে এবারের নির্বাচনটি মনে হচ্ছে একটু ডিফারেন্ট বলবো সে অর্থে যে এত বড় একটা প্যান্ডামিকের মধ্যে নির্বাচন, অনেক ব্লেম গেম, দুই পক্ষকে যেভাবে ব্লেম করছেন, বিশেষ করে করোনা প্যান্ডামিক যেভাবে ডোনাল্ড ট্রাম্প হ্যান্ডেল করছেন বা করতে পারেননি, সেই বিষয়গুলো নিয়ে প্রচুর সমালোচিত হচ্ছেন। তো যেটা জানতে চাচ্ছিলেন যে কে হচ্ছেন প্রেসিডেন্ট, সেটা অবশ্যই এই মুহূর্তে বলাটা একটু দুষ্কর, কারণ যেই অ্যাবসেন্টি ব্যালট এবং আপনার মেল ইন যে ব্যালট গুলো আসবে সেগুলো গণনা করতে কয়েকটা দিন সময় লেগে যাবে। বাট আমরা জরিপে যা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকটা জো বাইডেনের পক্ষেই যাচ্ছে, কারণ সবচেয়ে বড় যে প্রবলেমটি হচ্ছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সেটা হচ্ছে করোনা ভাইরাস, এবং সবাই কিন্তু ম্যাক্সিমাম লোকজনকে ব্লেম করছেন যে ডোনাল্ড ট্রাম্পকে, যিনি আসলে সেই পরিস্থিতি ঠিক মতো হ্যান্ডেল করতে পারেননি বলে আজকে প্রায় 2 লক্ষ, অলমোস্ট $250,000 মানুষ মৃত্যুবরণ করেছে সেই করোনা ভাইরাসে। সো আমাদের ওয়েট করতে হবে জাস্ট কয়েকটা দিন, দেখি কোন দিকে যায়। হয়তো 2-4 দিনের মধ্যে জেনে যাব কি হচ্ছেন প্রেসিডেন্ট, যদিও অনেকেই বলছেন হয়তো এবার জো বাইডেনের নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। জি, ধন্যবাদ। আবারও আসবো জনাব মনোয়ার হোসেন পিয়াল, আপনার কাছেও জানতে চাই আপনার মূল্যায়নে কেমন মনে হচ্ছে, কেমন চলছে ভোট গ্রহণ, কেমন চলছে নির্বাচন, ভোটারদের মনোভাব কেমন, এবং যেই বিষয়টি জনাব জাকারিয়া মাসুদ জিকু বলছিলেন ফলাফল পেতে হয়তো কিছুদিন সময় লাগবে, কবে নাগাদ ফলাফল পাওয়া যেতে পারে, এই বিষয়গুলো যদি একটু বলতেন। ধন্যবাদ আমাকে ইনক্লুড করার জন্য। আমাদের এখানে এখন সকাল 8:05 বাজে। আমাদের আশেপাশের নির্বাচন কেন্দ্রগুলোতে আমার এখনো যাওয়া হয়নি, আমি যাব। তবে আমাদের এখানে ক্যালিফোর্নিয়ায় প্রথম থেকেই খুব বেশি ভাবে মানুষকে বলা হয়েছে যাতে মেইল ইন ভোট দেওয়া হয় প্যান্ডেমিকের জন্য। এখানে এখনো আমাদের মানুষ গ্যাদারিং এ স্ট্রিক্টলি লিমিটেড। রেস্টুরেন্ট গুলোতে তো ভিতরে বসাই যায় না, সব বাইরে বসে। যে কোনো জায়গায় 25% বেশি লোক সমাগম অ্যালাউ করছেন না কর্তৃপক্ষ। সেক্ষেত্রে মানুষ মেইলে ভোট দিয়েছে খুব বেশি। আজকে সারাদিন চলবে, সকালে মেইল সেন্টার, মানে ভোটিং পোলিং সেন্টার গুলো খুলেছে, রাত 8টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সেক্ষেত্রে ভোট দেওয়ার জন্য মানুষ একসঙ্গে হুড়মুড় খেয়ে অনেকেই যাবেন না। এখানকার স্বাস্থ্যগত গাইডলাইন মেনেই মানুষ তাদের ভোটাধিকার রাইটটা এক্সারসাইজ করবেন।
আম, যেটা জিকু বললেন এবং এখানকার মিডিয়ার এবং বিভিন্ন গ্যালপ এবং ডিফারেন্ট কাইন্ড অফ পোল দেখলে যা বোঝা যায় যে বাইডেন কিছুটা পয়েন্টে এগিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা স্টেটে যেমন ফ্লোরিডায়, টেক্সাসে, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, মিশিগান, উইসকনসিন, এগুলোই সবচেয়ে ভেরি ক্রিটিক্যাল স্টেট এবং সুইং স্টেটের মধ্যেও মানে এদিক ওদিক মানে 5 থেকে 4 পয়েন্টস, 4 to 3 points, সামটাইম গোজ টু 7 to 9 points। কিন্তু গতকালকে পর্যন্ত, রাত পর্যন্ত যা দেখা গেছে যে ওদের যে লড়াইটা কিন্তু মানে বাংলা ভাষায় বললে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে। হ্যাঁ, এবং রাত 1:30 পর্যন্ত ট্রাম্প ক্যাম্পেইন করে গেছে কালকে রাত্রে। ইট ওয়াজ দ্য লাস্ট ক্যাম্পেইন মিটিং, রাত 1:30 শেষ করেছে। পরশুদিন রাত্রে মায়ামিতেও রাত অলমোস্ট দুটোর সময় সে তার লাস্ট ক্যাম্পেইন মিটিং শেষ করেছে। তো ট্রাম্পের উপস্থিতিতে অনেকেই উজ্জীবিত হয়, অনেকে এক্সাইটেড হয়, মনে করে যে ও এসছে যখন। কিন্তু আমার জানি না যে ভোটারদের সংখ্যাগরিষ্ঠতা এবং সংখ্যাগরিষ্ঠতা খুব বেশি এপার ওপার হবে বলে মনে হয় না। তবে কিছু লোক তো যাদের মনস্থির ওরা করে ফেলেছে এবং এই জন্যই এটার প্রতিফলন যে অলমোস্ট 100 মিলিয়ন লোক আগাম ভোট দিয়েছেন। এই আগাম ভোট দেওয়াটা কিন্তু এটার বিরাট একটা মানে সবাই বলে যে ডেমোক্রেটদের জন্য একটা বিরাট একটা ওদের প্রতিকূল একটা ডিসিশন যেটা মানুষ নিয়েছে। তবে শেষ পর্যন্ত ইলেকশনের রেজাল্ট পেতে আজকে রাতে হয়তো হবে না, তবে 3-4 দিনের মধ্যেই হওয়াটা উচিত বলে সবাই মনে করে। বিকজ এখানে আরেকটা বিতর্কিত প্রশ্ন বা যা বিষয় এসে গেছে, সেটা হচ্ছে অ্যাবসেন্টি ব্যালট গুলো কাউন্ট করা এবং কোন ব্যালট গুলো আপনি ভ্যালিড বলবেন, কোন ব্যালট গুলো আপনি ইনভ্যালিড বলবেন। এবং সেজন্য আপনারা নিশ্চয়ই জেনেছেন দুপক্ষেই কিন্তু শয়ে লয়ার বিভিন্ন স্টেটে মোতায়েন পাঠিয়ে দিয়েছে। এই বিষয়টি নিয়েও আসবো যে যদি আসলেই এরকম আইনি প্রক্রিয়ায় যায় তার ফলাফল বা তার পরিণতিও কেমন হতে পারে সেটি নিয়েও একটু বিশেষভাবে আসবো। ধন্যবাদ জনাব মনোয়ার হোসেন পিয়াল, আবারও আসবো আপনার কাছে। আমি জনাব এম হুমায়ুন কবির আপনার কাছ থেকেও জানতে চাই যে 59তম প্রেসিডেন্ট নির্বাচন চলছে, এর আগে অনেকগুলো নির্বাচনই আপনারা পর্যবেক্ষণ করেছেন, এবারের পরিস্থিতি কি ভিন্ন মনে হচ্ছে কিনা, যদি মনে হয় কেন মনে হচ্ছে সেটিও একটু জানবো। আর যেই কে হচ্ছেন আসলে প্রেসিডেন্ট সেটির যে বিষয়ে আমরা শুরু করছিলাম, যেটি দেখছি 10 কোটি ভোটার ভোট দিয়ে ফেলেছেন, আগাম ভোট মোটামুটি 24 কোটি ভোটের মধ্যে 18 থেকে 19 কোটি ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। ন্যাশনাল পোল গুলোতে তো এগিয়ে রাখছেই বাইডেনকে। মানে কেমন ধারণা হচ্ছে যে আসলেই কি বাইডেন হতে যাচ্ছেন প্রেসিডেন্ট, নাকি ট্রাম্পই থাকছেন, আবারও ফিরছেন ক্ষমতায়? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার প্রশ্নের কয়েকটা অংশ আমার কাছে মনে হচ্ছে। প্রথমটা হচ্ছে যে আবহাওয়াটা কিরকম হচ্ছে, তো আমি ছোট করে দুই একটা জবাব দিই। কে প্রেসিডেন্ট হবে সেটা আজকের রাতে মানে আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রে রাত, আমাদের আগামীকাল সকাল নাগাদ যদি ফ্লোরিডাতে প্রেসিডেন্ট ট্রাম্প হেরে যান, নর্থ ক্যারোলিনাতে তিনি হেরে যান, তাহলে ধরে নিতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকছেন না, জো বাইডেন নির্বাচিত। কিন্তু যদি ডোনাল্ড ট্রাম্প ধরে রাখতে পারেন ফ্লোরিডা এবং নর্থ ক্যারোলিনা, তাহলে ধরতে পারেন যে এটা কন্টেস্টেড ইলেকশন হবে। কারণ উপর দিকেও যেটা ব্লু ওয়াল বলা হয়, পেনসিলভেনিয়া, মিশিগান, ওহাইও, উইসকনসিন, ওই বেলটা, ওখানে ওহাইওতে বাইডেন ট্রাম্পের অবস্থা ভালো। উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভেনিয়াতে হি স্টিল ইন এ কন্টেস্টিং রেঞ্জ। তো যদি সাউথের যে দুটা বললাম যে ফ্লোরিডা এবং নর্থ ক্যারোলাইনাতে যদি ট্রাম্প জিতে যায়, তাহলে কন্টেস্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি তিনি ওই দুটো হারিয়ে ফেলেন, তাহলে ধরে নিতে পারেন যে জো বাইডেন। এটা আপনাদের এক সংক্ষিপ্ত জবাব। এবার আপনি যেটা বলছেন যে কেন এরকম হচ্ছে, বিশেষত এই যে এর কারণ হচ্ছে যে আপনি নির্বাচনে এবার আমরা যেটা দেখছি যে প্রচুর পরিমাণে ভোট পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 2016 সালে যখন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছিল, সেটাকে সাম্প্রতিক কালের সবচেয়ে কম ভোটের নির্বাচন বলে দেখা হচ্ছে, কারণ সংখ্যার দিক থেকে পার্টিসিপেশন কম ছিল। বিশেষ করে যারা আফ্রিকান আমেরিকান, তারা কিন্তু খুব বেশি ভোট দেয়, এবং না দেওয়ার ফলেই হিলারি ক্লিন্টন মিশিগান, পেনসিলভেনিয়া এবং ওহাইও,
উইসকনসিনে খুব কম ভোটে, কয়েক হাজার ভোটের তফাৎ হলেই হয়ে যেত, তিনি হতে পারতেন। তো এখন এবার যেটা আমার কাছে মনের প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার, যে আমাদের বন্ধুরা বলেছেন কোভিড একটা বড় প্রেক্ষাপট। কোভিড প্রেসিডেন্ট ট্রাম্প এটা ভালোভাবে হ্যান্ডেল করেননি। অনেক মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং সেটা বলছে প্রায় 65% লোক মনে করে যে তিনি এটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন। কাজে আমরা ধরে নিতে পারি যারা এই মতবাদ বা এই ধারণায় আছেন তাদের বেশিরভাগই তার বিপক্ষে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবার আপনি আসেন, এবার গত কয়েক মাসে কি হয়েছে? ব্ল্যাক লাইভ মুভমেন্ট হয়েছে, আপনি বার্নি স্যান্ডার্স প্রচুর পরিমাণে তরুণ সমাজকে উজ্জীবিত করেছে। এখন এই দুটোকে যদি আপনি মেলান তাহলে আপনি দেখবেন যে তরুণ প্রজন্ম একটা সাংঘাতিক ভাবে এনার্জাইজ হয়ে তৈরি হয়েছে, এবং এবার কিন্তু তরুণ প্রজন্মের ভোটের সংখ্যা অনেক বেশি আসছে, প্রায় ডবল পরিমাণে গতবার যা দিয়েছে 16 সালে তার প্রায় ডবল পরিমাণে ভোট দিচ্ছে। তাহলে এই ভোটগুলো কিন্তু মনে করা যেতে পারবে, আমরা নিশ্চিত নই, আন্দাজ করছি এটা বাইডেনের পক্ষে যাবে। ডোনাল্ড ট্রাম্পের আরো দুটো বা তিনটে ব্লক ছিল, যে ব্লকগুলো ভোট তিনি গতবার পেয়েছিলেন। একটা ব্লক হচ্ছে যাদেরকে বলা সাব আরবানাইটস, অর্থাৎ শহরতলিতে বাস করা মানুষ। এবার কিন্তু ভোটের দেখা যাচ্ছে শহরতলিতে যারা বাস করে, বিশেষ করে মেয়েরা ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করছেন না, বিভিন্ন পোলসের মাধ্যমে সেটা বেরিয়ে আসছে। এরা বাইডেনের পক্ষে ভোট দিবেন, কারণ বাইডেন শিষ্টাচার সম্পূর্ণ মানুষ, এটা তিনি প্রমাণ করেছেন। তিনি ঐক্যের কথা বলছেন, তিনি হানাহানি ঝগড়াঝাড়ির কথা বলছেন না, এগুলো আকর্ষণ। ফ্লোরিডাতে যদি যান, ফ্লোরিডা হচ্ছে বেশিরভাগ অনেক বয়স্ক মানুষ থাকেন। এই বয়স্ক মানুষ একটা বড় চান গতবার ডোনাল্ড ট্রাম্প। এবার তারা ডোনাল্ড ট্রাম্পের কোভিড হ্যান্ডলিং এর প্রবলেমের কারণে তাদের একটা বড় অংশ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবেন বলে মনে করা হচ্ছে। আর যেটা হচ্ছে সেটা হলো যে আপনি এই দুটো বড় ব্লক গুলো পাওয়া যাচ্ছে। আর এছাড়া ধরেন এই যে ডোনাল্ড ট্রাম্পের যে কথাবার্তা, কিছু ইন্ডিপেন্ডেন্ট ভোটার থাকে, ডেমোক্রেটিক পার্টি ভোটার, রিপাবলিকান পার্টি ভোটার, ইন্ডিপেন্ডেন্ট ভোটার থাকে। এরাই ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা ডিসাইডিং ভোটার প্লে করে, এবং এরা গতবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দিয়েছিল। তারা হিলারি এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের ফেভারেবিলিটি রেট বলা হয়, কত বেশি মানুষ পছন্দ করে, সেই পছন্দের হিসাবে তারা দুজনই কম ছিলেন। কাজে সেই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছেন, কারণ খুব কম ভোটে জিতেছেন। দুজনে জনাবে হুমায়ুন কবির, আবারও আসি আপনার কাছে। এই প্রশ্নগুলো তো থাকছে, সাথে সাথে যে মানে শিষ্টাচারের বিষয়টি তো গত নির্বাচনে আসছিল, তখনও শিষ্টাচারের দিক থেকে ডোনাল্ড ট্রাম্প বেশ পিছনেই, মানে সেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। আসবো আরো যে বিষয়গুলো বলছেন, সেই বিষয়গুলো আসলে কতটা কাজে লাগাতে পারলো বাইডেন শিবির তার প্রচারণার ক্ষেত্রে, সেটিও নিশ্চয়ই একটু আলোচনায় আনতে চাইবো। ডক্টর ইমতিয়াজ, আপনার কাছ থেকেও আসলে এটি জানতে চাই, আপনার কি ধারণা, কি প্রেডিকশন করতে পারছেন আপনি, সেটিও নিশ্চয়ই আপনার কাছ থেকে জানতে চাই। পোলসের কথা যেটি আসছে, মানে 10 কোটি আগাম ভোট পড়েছে প্রায়, সেখানে বলা হচ্ছে যে সেখানে ডেমোক্র্যাট এগিয়ে আছে, ডেমোক্র্যাট প্রার্থী এগিয়ে আছেন, ডেমোক্র্যাটের বেশি ভোট দিয়েছেন, কিন্তু রিপাবলিকানরা ইন পার্সন বা ফিজিক্যালি বেশি গিয়ে ভোট দেবেন, এরকম একটা ধারণাও আছে। সেহেতু সেক্ষেত্রে কি এই পোলের ফলাফল আসলে উল্টে যেতে পারে, এরকম একটা ধারণাও করার সুযোগ আছে কিনা? ডক্টর ইমতিয়াজ। ধন্যবাদ। কয়েকটি বিষয় আসলে দেখা দরকার। একটা হলো যে আমেরিকার প্রেসিডেন্ট পপুলার ভোট দিয়ে হয় না। যেহেতু পপুলার ভোট দিয়ে হয় না, তাতে আমি যতই দেখাতে পারি যে মানে ডেমোক্রেটসের পক্ষে যাচ্ছে, সেটা আসলে বড় বিষয় না। এবং আমরা দেখেছি পাঁচবার আমেরিকার ইতিহাসে যেখানে যে কম ভোট পেয়েছে সে প্রেসিডেন্ট হয়েছে। এবং এটার বড় এক্সাম্পল গতবার যেটা হয়েছে, হিলারি ক্লিন্টন 3 মিলিয়ন ভোট বেশি পেয়ে গেছে। 3 মিলিয়ন তো অনেক দেশের পপুলেশনই না, যদি আমি ওইভাবে বলি। 3 মিলিয়ন বেশি ভোট পেয়েছে, তারপরেও প্রেসিডেন্ট হতে পারেনি। সেই জায়গায় অঙ্কের যে বিষয়টা কাদের টানা যাবে, সেগুলো যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে দেখা যাচ্ছে, আমি যদি ওবামা নির্বাচনটা দেখি, যেহেতু ওবামা ভিন্ন ধরনের একজন ক্যান্ডিডেট ছিল, ওবামার নির্বাচনে আমরা দেখছি যে প্রথমবার, পরেরটা যদিও অত টার্ন আউট হয়নি, প্রথমবার 5% বেশি আফ্রো আমেরিকান ভোট দিয়েছে অ্যাভারেজের চেয়ে, হিসপ্যানিক 2% বেশি দিয়েছে অ্যাভারেজের চেয়ে, আবার এশিয়ান
2% বেশি দিয়েছে এভারেজে। তার মানে একটা বিশাল পড়েছে, অনেকটা হোয়াইট ভোটের কাছাকাছি চলে গেছে। ওরকম যদি একটা অবস্থা হয় এবার, যেটা অবস্থা অনেকেই বলেছেন যেটা হওয়ার একটা সম্ভাবনা আছে, এই কারণে যেহেতু প্যান্ডেমিকটা কিন্তু মূলত দেখা যাচ্ছে যে আফ্রো আমেরিকান, হিসপ্যানিক এদেরই কিন্তু বেশি ঝামেলা হয়েছে। মূল হোয়াইট ওয়েল অফ হোয়াইটদের কিন্তু অতখানি হয়নি তুলনামূলকভাবে যদি আমি দেখি। তাতে অনেকে আশা করছেন যে আফ্রো আমেরিকান বা নন হোয়াইট হিসপ্যানিক এরা সামনে চলে আসবে। কিন্তু যেহেতু পপুলার ভোটের সাথে কোনো একটা সম্পর্ক নেই, কথা হচ্ছে যে সুইং ভোটে আসবে কেন। আমি যদি ফ্লোরিডা ধরি, সেখানেও কিন্তু ডেমোক্র্যাটসরা স্পষ্ট করে বলতে পারছেন না যে তারা এবার ভালো করবে। তার অনেকগুলো কারণ আছে। একটা হলো যে হিসপ্যানিক, যেই নন হোয়াইট হিসপ্যানিক, তারা এখনো হয়তো ওই ডোনাল্ড ট্রাম্পের সাথেই হয়তো থাকবেন। আবার দেখা যাচ্ছে যে আমার হুমায়ুন ভাই বলেছিলেন যে ফিমেল ভোট অনেক হারিয়েছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ওটাকে আবার শুধরে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প অনেকের মতে। সেটা হলো ব্ল্যাক, আফ্রো আমেরিকান এবং হিসপ্যানিক মেল ভোট ওই মাচো কথাবার্তা দিয়ে তাদের আবার আকর্ষণ করেছে। কারণ মনে রাখতে হবে যে প্যাট্রিয়ার্কি শুধু হোয়াইটের মধ্যেই না, প্যাট্রিয়ার্কি কিন্তু ব্ল্যাকদের মধ্যেও আছে, আবার প্যাট্রিয়ার্কি বলতে গেলে হিসপ্যানিক পপুলেশনের মধ্যে আছে। সেখানে কিন্তু একটা ভালো। অন্য কথায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব ন্যারো ফোকাস করেছে একেবারে। যদি তার মানে যথেষ্ট বুদ্ধির আগে কোনো সন্দেহ নেই, খুব ন্যারো একটা স্ট্রিমে সে রীতিমতো ক্যাম্পেইন করেছে, যেটার মধ্যে হেইট আছে কোনো সন্দেহ নেই, যেটার মধ্যে অ্যান্টি মুসলিম ব্যাশিং আছে, যেটার মধ্যে অ্যান্টি চায়না ব্যাশিং আছে, যেটার মধ্যে হিসপ্যানিক মেক্সিকান ব্যাশিং আছে, এমনকি একটা সময় ইন্ডিয়ার ব্যাশিংও আছে। সেটা করলো কেন? এটা কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু কেউ হয়তো খেয়াল করছে না। কারণ সে খুব ন্যারো, সে দেখছে কোন স্টেটে যে কোন জায়গায় গেলে আমি এই ব্যাশিংটা করলে আমার হোয়াইট যে সাপোর্টটা সেটা আমার সাথে চলে আসবে। তো যেটা দেখার বিষয় সেটা হলো এই আজকের নির্বাচনের দিনে, এবং একজন অলরেডি বললেন যে যত বিশাল টার্ন আউট হয়েছে, তাই যদি হয়ে থাকে, ক্যালিফোর্নিয়া হওয়ার কথা না, ক্যালিফোর্নিয়া ইজ আ ডেমোক্র্যাট, ওইখানে কি বলা হয় ব্যালটের মাধ্যমে হওয়ার, মানুষের মাধ্যমে হওয়ার কথা, আর্লি ভোটিং এর মাধ্যমে হওয়ার কথা। কিন্তু যেখানে সুইং ভোট সেটাই দেখা দরকার। সুইং ভোট যেখানে আছে সেখানে বেশি টার্ন আউট হচ্ছে কিনা। বেশি যদি টার্ন আউট হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যাওয়ারই কথা, যার জন্য একেবারে শেষ সময় না আসা পর্যন্ত কিন্তু আমরা বলতে পারছি না। যার জন্য বললাম যে পপুলার ভোটের সাথে কোনো নেই। ওপিনিয়ন পোলে এগিয়ে আছে, এক্সিট পোলে এগিয়ে আছে, সবকিছু এগিয়ে আছে, বাট দ্যাট ক্যান অল ব্যাকফায়ার যদি ওই সুইং ভোটটা যদি সে ম্যানেজ করতে পারে। যেই ধরনের এক ধরনের রেসিজম, অনেকেই বলবে যে রীতিমতো অ্যান্টি মাইনরিটি ব্যাশিং ট্যাশিং করে করেছে, সেই জায়গায় আমাদের দেখা। আমি একটা এক্সাম্পল বলে শেষ করছি। এমনকি ডক্টর ফাউচিকে সে যেখানে বললো, ইন্টারেস্টিং, কিন্তু কেউ খেয়াল করেছে যে না, পিছনে যেভাবে তার সাপোর্টরা হইচই করে বললো যে হয়তো তাকে আমরা ফায়ার করে দিব। তার ফায়ার করার কোনো ক্ষমতাই নেই ফাউচি, কিন্তু ওটা তো আর মেইন না। কিন্তু কথা হচ্ছে যে পিছনে যার সাপোর্টার তারা কিন্তু মহা খুশি যে ওরকম একটা কথা বললো। এই যে ন্যারো ক্যাম্পেইন করার যে ট্যাকটিক্সটা, এটা ডোনাল্ড ট্রাম্প দেখেছে। এখন আমাদের আসলে অপেক্ষাই করতে হবে। অনেক ধন্যবাদ। তবে এটি স্পষ্ট হচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াইটা যে হচ্ছে, যে শব্দটি ব্যবহার করছিলেন সেটি যে হচ্ছে সেটি স্পষ্ট। কিন্তু এই ক্যাম্পেইনের বিষয়ে যখন আপনি বললেন, নিশ্চয়ই আমি বিরতির পরে এসে জানতে চাইবো যে বাইডেন শিবির আসলে ক্যাম্পেইনে এই বিষয়গুলোকে কতটা ক্যাশ করতে পারলো, কতটা কাজে লাগাতে পারলো। ফিরছি রাজকাহন একটা বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমি জনাব মনোয়ার হোসেন পিয়াল আপনার কাছে এ পর্যায়ে জানতে চাই, যেটি আগের অংশে আলোচিত হচ্ছিল, যে যেই বিষয় যেখানে যা কাজে লাগবে ট্রাম্প ঠিক সেখানে সেরকম বিষয়ে তার ক্যাম্পেইনে নিয়ে এসে প্রচারণা চালিয়েছেন।
কিন্তু ট্রাম্পের যে বিষয়গুলো যেমন করোনা ইস্যুর কথা আপনারাই বলছিলেন, সেখানে শুরু থেকে অবজ্ঞা করে আসা, তারপরে পরবর্তীতে নির্বাচনের আগে তিনি নিজেই আক্রান্ত হয়ে গেলেন। তিনি তো সেরা চিকিৎসকদের দ্বারা সেরা চিকিৎসাটা নিয়ে নিলেন, যেটি যুক্তরাষ্ট্র নাগরিকদের জন্য তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি বললেন, ডিবেটে বললেন যে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি নাকি অনেক দেশের চেয়ে ভালো, কিন্তু সবগুলো তথ্যই বলছে যে মৃত্যুর তালিকা এবং আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র সর্বোচ্চ। এমন পরিস্থিতি, এমনকি ফাউচিকে ফায়ার করবেন, এরকমটাও তিনি একদম শেষের দিকে এসে বললেন। আহ, এই বিষয়গুলো আসলে বাইডেন শিবির কতটা কাজে লাগাতে পারলো ক্যাম্পেইনের মাধ্যমে, নাকি আসলে পারলো না খুব একটা? মনোয়ার হোসেন পিয়াল। ধন্যবাদ। আমি মনে করি কোভিড-19 ইজ এ ব্লেসিংস ইন ডিসগাইজ ফর বাইডেন। ইয়েস, বাইডেন যেভাবে কথাগুলো বলে গেছেন, আমাদের সত্যি কথা জিনিস দেখতে হবে কি, বাইডেন ইজ নট দ্য প্রেসিডেন্ট। হ্যাঁ, বাইডেনের কাছে ডিপিএ এক্সিকিউট করার মতো ক্ষমতা ছিল না, যে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট, যেটা ট্রাম্প ফেব্রুয়ারি মাস কি মার্চ মাসে যদি ডিপিএটা উনি এক্সারসাইজ করতেন, তাহলে কিন্তু অনেক আগেই ভেন্টিলেটর এবং পিপিই এবং মাস্ক এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো হসপিটাল এবং ডাক্তাররা অনেক সংকটে পড়েছিল, যেটা চায়না থেকে আলটিমেটলি কিনতে হয়েছে, এই জিনিসগুলো কিন্তু করতে পারতেন। এবং শুধু একটাই ম্যান্ডেট করা উচিত ছিল, মাস্ক মাস্ক এন্ড মাস্ক। যদি উনি সারা দেশব্যাপী মাস্ক ম্যান্ডেটটা করতেন, শুধু একটা জিনিসই, এই জিনিসটাই ওনাকে করার জন্য প্রত্যেকটা মহল থেকেই অনেকভাবে বলা হয়েছে যে আপনি মাস্ককে ম্যান্ডেট করেন। সেই মাস্ককে তো স্বীকারই দিচ্ছিল না। তার কথা হচ্ছে যে ডিকটেটররা, প্রেসিডেন্টরা, প্রিন্সরা, কিংরা মাস্ক তো তাদের মুখে মানায় না। এটা হচ্ছে ট্রাম্পের যুক্তি, এবং এই যুক্তি দিয়েই দেখিয়ে এবং এই অবজ্ঞা করাতেই কিন্তু এই এতগুলো লোক আমেরিকায় মারা গেছে, 9 মিলিয়নেরও বেশি লোক এফেক্টেড হয়েছে। এবং এই জিনিসটাকে গত পরশুদিন পর্যন্ত সে তার নির্বাচন র্যালিতে বলে যাচ্ছে যে আমরা করোনা ভাইরাসকে উই আর বেন্ডিং দ্য কার্ভ, উই আর কন্ট্রোলিং ইট, ইট ইজ আন্ডার কন্ট্রোল। এবং প্রহসন করে বলছে যে আমার ছেলে, 14 বছরের ছেলে, ওরও তো হয়েছে, তো কি হয়েছে, 2 দিন পরে তো ভালো হয়ে গেছে। হতেই পারে, এটা তো হয়, কিন্তু এটা তো ভালো হয়ে যাবেন। কিন্তু তিনি, আপনি যে একটু আগে বললেন, তিনি যেই চিকিৎসা এবং সেবাগুলো পেয়েছে, সে তারা তো সাধারণ জনগণ এবং সারা দুনিয়ার অন্য কেউ তো পায়ও নেই এবং পাবেও না। এমন ড্রাগ তাকে দেয়া হয়েছে যেটা এফডিএ অ্যাপ্রুভও করে না, যেটা ট্রায়ালে যায় নেই, সেই ধরনের ওষুধ তাকে দিয়ে, এবং 12 থেকে 14 জন ডাক্তার তার পাশে সর্বক্ষণ থেকে তাকে সুস্থ করেছে। এখন সে সুস্থ হয়েছে বলে মনে করছে যে করোনা এটা কোনো ব্যাপারই না, এই কোভিড কোনো ব্যাপারই না। এবং কোভিডকে অবজ্ঞা করার জন্য অনেকে বলছে, যদি একটাই কারণ ধরে থাকেন, যদি ট্রাম্পের পরাজয়ের পেছনে, কোভিড ইজ দি মেইন এন্ড দ্য প্রিন্সিপাল রিজন বিকজ অফ হিজ হ্যান্ডলিং। এবং এইটাকে সে কোনো মতেই এটাকে প্রাধান্য তো দেয়ই নেই। আর ডক্টর ফাউচির কথা যদি বলতে হয়, ডক্টর ফাউচি হ্যাজ সার্ভড 6 ডিফারেন্ট প্রেসিডেন্ট। ডক্টর ফাউচি একজন ক্যারিয়ার এপিডেমিওলজিস্ট, যিনি তার ছোটবেলা, মানে তার পুরো ক্যারিয়ারই উনি উঠে এসেছেন এই পর্যন্ত, এন্ড হি ইজ এই ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের এপিডেমিওলজির প্রধান। এবং তার অ্যাপয়েন্টমেন্ট তো তার যোগ্যতা বলে হয়েছে। রাষ্ট্রপতি ইচ্ছে করলে তাকে ছাঁটাই করতে পারে, কিন্তু এই মুখে মুখে কথা বলা যে আমি তো আল জাস্ট ফায়ার ইউ, ইটস নট ইজ অ্যাপ্রেন্টিসশিপ, যেটা টেলিভিশনে উনি করতেন, যে অ্যাপ্রেন্টিস শোটা, যে শোর মধ্যে ওর কাজই ছিল লোকজনকে ফায়ার করা। কিন্তু ট্রাম্প তো ওই ধরনের অনেক কিছুই এই প্রশাসনে নিয়ে এসছে, যে লোক টুইটারের মাধ্যমে আপনি যদি রাষ্ট্রে আমেরিকার সরকার চালান, তো তার কাছে তো কোভিড এর মতো এত বড় একটা বিপজ্জনক ভাইরাস, he takes it so lightly and it's like mind blowing. জি, মনোয়ার হোসেন পিয়াল, এটি তো মানে আমাদের কাছে আমরা বুঝতেই পারছি, কিন্তু এই বিষয়টা কি কাজে লাগাতে পারলো বাইডেন শিবির? তাদের ক্যাম্পেইনে কি এই বিষয়টা কতটা প্রাধান্য পেল? এই ব্যর্থতা, ট্রাম্প যেমন বলে বেড়াচ্ছেন সবখানে বাইডেনের সমালোচনায় মুখর, মানে এই জায়গাটা কতটা কাজে লাগাতে পারলেন, যেখানে একটা খুব মেজর ইস্যু ছিল জাকারিয়া মাসুদ জিকো, এটি যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ফেলিওর হয়েছে এই করোনা ভাইরাসকে হ্যান্ডেল করাতে, এবং সেটা কিন্তু শুরুতেই আপনার জো বাইডেন নিজেও মাস্ক পরতেন, এবং আপনি যদি দেখেন যে ওনার যে ক্যাম্পেইন গুলো ছিল, বিভিন্ন ক্যাম্পেইনের জায়গায় অলমোস্ট সবাই কিন্তু মাস্ক পরে থাকতো। তো যেখানে ডোনাল্ড ট্রাম্প মাস্ককে ডিসকারেজ করতো, সেখানে জো বাইডেন এনকারেজ করছে, এবং এখানকার জনগণ কিন্তু সেটা পছন্দ করছে।
ডোনাল্ড ট্রাম্প হসপিটাল থেকে বের হয়ে এসে কি বললো, দিস ইজ ওকে, দিস ইজ নাথিং, দিস ইজ ওকে, ইটস গোনা গো অ্যাওয়ে এনি মোমেন্ট। এবং উনি কিন্তু শুরুতে ডিনাই করে আসছিল। আমি যুক্তরাষ্ট্রে এসেছি বাংলাদেশে বেড়াতে গিয়ে মার্চের 3 তারিখে। আমি যখন জেএফকে এয়ারপোর্ট দিয়ে ঢুকি, ওই সময় কিন্তু সেই এয়ারপোর্টের মধ্যে তখন প্যান্ডামিক শুরু হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু সেই সময় কিন্তু এয়ারপোর্টে তেমন কোনো কড়াকড়ি ছিল না। দ্যাট মিনস অ্যাডমিনিস্ট্রেশন করে শুরু থেকেই এই বিষয়টি অবজ্ঞা করে আসছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে সব কাজ খারাপ করেছে তা কিন্তু নয়। এর মধ্যে অনেক সংখ্যক লোক ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ কেন করে? কারণ গত 4 বছর আপনার ইকোনমিক বেশ স্ট্রং ছিল, আনএমপ্লয়মেন্ট রেটও অনেক কম ছিল, সেইগুলো তার অনেকগুলো পজিটিভ সাইড ছিল। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি, সেটা আমি মনে করি যে তার মিসহ্যান্ডেলিং, যে আপনার কোভিড-19 হ্যান্ডেল করতে পারেনি। এবং সে যদি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে যদি অ্যাটলিস্ট এই রুলসটা করে রাখতো যে এভরিবডি শুড ওয়্যার এ মাস্ক, তাহলে এত প্রায় 2.5 লক্ষ মানুষের প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষ ইনফেক্ট হতো না, সারা যুক্তরাষ্ট্র জুড়ে এমন ডিজাস্টার নেমে আসতো না। জো বাইডেন সেই বিষয়টিকে শুরু থেকে বলে আসছে, ডোনাল্ড ট্রাম্প ঠিক মতো হ্যান্ডেল করতে পারেনি। আমার মনে হয় সেই ভোটগুলো অফকোর্স জো বাইডেনের পক্ষে তো অবশ্যই যাবে। আর একটি বিষয় আমি অ্যাড করতে চাই যে ফ্লোরিডা হচ্ছে এমন একটি রাষ্ট্র, সেটাকে বলে সানশাইন স্টেট। যেমন ফ্লোরিডা হচ্ছে একটা ফ্যাক্টর স্টেট কিন্তু এই নির্বাচনের পিছনে, এবং ফ্লোরিডাতে প্রচুর সংখ্যক সিনিয়র সিটিজেন যারা বিভিন্ন রাষ্ট্র থেকে মুভ করে ফ্লোরিডা চলে যায়। কেন যায়? সেখানে ওয়েদার ভালো, সবসময় সূর্যাস্ত দেখা যায়, বৃষ্টি হয় না, ঠান্ডা নেই। কিন্তু ওরা কিন্তু সিনিয়র সিটিজেন, দে আর মোর স্কেয়ার্ড অফ করোনা। ওরা যে করোনার ভয়টা কিন্তু ওনাদের মধ্যে অনেক বেশি। অতএব এটি নিশ্চয়ই প্রভাব ফেলবে, বুঝতে পারছি। আমি জনাব হুমায়ুন কবির এটাও একটু জানতে চাই, আগের অংশে আপনারা করোনার বিষয়টি আনছিলেন, সাথে সাথে এটাও একটু বলবেন যে গত ইলেকশনে আমরা যেমন দেখলাম ইমেইল কেলেঙ্কারি, হিলারির ইমেইল কেলেঙ্কারি খুব বড় ইস্যু হয়ে গেল, সেটি প্রচারণায় খুব কাজে লাগানো হলো। এবার তো ট্রাম্পের অনেকগুলো বিষয় কেলেঙ্কারির মতোই ছিল, যেটির কারণে তিনি প্রতিনিধি পরিষদে ইমপিচড হয়েছেন, ইউক্রেনের কাছ থেকে নিজের দেশের স্বার্থের চেয়ে বড় করে নিজের স্বার্থ এবং বাইডেনের উপর যেন চাপ প্রয়োগ করে এই নির্বাচনে বেনিফিট পাওয়ার জন্য, এরকম বিষয়গুলো আমরা দেখেছি তখন উঠেছে। যেটি বলছিলাম, প্রতিনিধি পরিষদ ইমপিচড হলেন, সেই বিষয়গুলো কি এবার এরকম সেই রকম প্রভাব ফেলতে পারছে যেটি 2016 সালে হিলারির বিরুদ্ধে পড়েছিল? এবার কি তেমনটা পড়তে পারছে? আছে ট্রাম্পের ট্যাক্স কেলেঙ্কারি, আসছে কি এই বিষয়গুলো? এসছে, খানিকটা এসছে। ধন্যবাদ আপনাকে। যেমন ট্যাক্সের কথা বলছেন, জো বাইডেন কিন্তু এটা নির্বাচনে বেশ ভালোভাবেই প্রচার করেছেন, এবং এই বিষয়টা কিন্তু প্রচারিত হচ্ছে যে তিনি ট্যাক্স দেন না, আমরা গরিব মানুষ যারা ট্যাক্স দিই, ইত্যাদি ইত্যাদি আলোচিত হচ্ছে। এখানে আমি একটু আগে যাই, আমার দুজন আগের বন্ধু যেটা বললেন, এখানে আরো একটা স্বাস্থ্যগত দিক আছে যেটা বাইরে থেকে খুব বেশি আলোচনা মানে বোঝা যায় না, বা এটা আলোচনা আমরা করি না। সেটা হচ্ছে ওবামা কেয়ার বলে একটা 2010 সালে প্রেসিডেন্ট ওবামা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বলে একটা আইন করে দিয়েছে। তার মধ্যে দিয়ে 23 মিলিয়ন মানুষ যাদের আগে থেকে অসুস্থতা আছে, তারা এই ইন্স্যুরেন্স কাভারেজ পেতে পারে। এখন এইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসবার পরে এটাকে বাতিল করার জন্য যত রকম কৌশল ব্যবহার করেছে, পারেননি। এখন কিন্তু এটা সুপ্রিম কোর্টে আছে। 10 তারিখে, এই যে আগামী 10 তারিখে এটা নিয়ে আলোচনা বা সিদ্ধান্তের প্রক্রিয়া শুরু হবে সুপ্রিম কোর্ট। এখন এইটাও কিন্তু একটা বড় বিষয়। 23 মিলিয়ন মানুষ এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট যদি বাতিল হয়ে যায়, এবং যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি এটা বাতিল করে দেব, কাজে এটা যদি বাতিল হয় 23 মিলিয়ন লোকের ইন্স্যুরেন্স চলে যাবে। এরা সবাই কিন্তু দরিদ্র মানুষ। এখন এই কোভিড এর সমস্যা, তারপরে আপনি এই যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আন্ডারে যারা বিমা, আমেরিকাতে বিমা ছাড়া তো আপনি স্বাস্থ্যসেবা পাবেন না, এই 23 মিলিয়ন লোক বিমার বাইরে চলে যাবে, যারা দরিদ্র মানুষ মোস্টলি। এই মানুষগুলো কি করবে, আমাদের কাকে ভোট দিবে? কাজেই অনেক জিনিস, এবং সেটাকে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু ডেমোক্রেটরা ব্যবহার করছে। এবং 2018 সালের কংগ্রেসের একটা বিরতিতে যেতে হবে আমাকে জনাব হুমায়ুন কবির, কিন্তু আমি ডক্টর ইমতিয়াজের কাছে একটা প্রশ্ন করে বিরতিতে যাই, যেটি ফিরে এসে জানবো যে একটা বয়সের ব্যাপারও আছে, যে বাইডেন 78 বছর বয়সী, এই পুরো টার্ম তিনি কন্টিনিউ করতে পারবেন কিনা সেটি নিয়েও অনেকের মনে আশঙ্কা আছে। এই বিষয়গুলো কি একটা নেতিবাচক প্রভাব ফেলবে কিনা বাইডেনের বিরুদ্ধে, সেটি নিয়ে জানবো। সুপ্রিম কোর্টেও যেতে পারে নাকি মামলার, মানে পরবর্তীতে যদি নির্বাচনে ট্রাম্প হেরে যান, তাদের আইনজীবী প্রস্তুত হয়ে আছে, এই বিষয়গুলো একটু আলোচনায় আনতে চাই। ছোট ছোট করে বিরতির পরে ফিরছি রাজকাহন।
ফিরে এলাম রাজকাহনে। ডক্টর ইমতিয়াজ, খুব অল্প সময় আছে, যেহেতু দুটি প্রশ্ন একসাথে করে দিই। প্রথমটি তো যেটি বলছিলাম যে বাইডেনের বয়স বেশি, এটি একটা নেতিবাচক কারণ হয়ে যাবে কিনা ডেমোক্রেট শিবিরের উপরে, এবং ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন যে পরাজিত হলে তিনি আসলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা সেই বিষয়টি তিনি নিশ্চিত করছেন না। বলছেন ভোটের ফলাফল দেখেই তিনি বলতে পারবেন। খানিকটা বাংলাদেশের মতো মনে হচ্ছে যে পরাজিত হলে প্রার্থী বলবেন যে ভোট সুষ্ঠু হয় নাই, এরকম কি হয়ে যাচ্ছে বিষয়টা ডক্টর ইমতিয়াজ? আহ, যদি দুই বড় ক্যান্ডিডেট, যদি ডোনাল্ড ট্রাম্প আর বাইডেনের ক্যাম্পেইন দেখা হয়, কোনো সন্দেহ নেই ডোনাল্ড ট্রাম্প ক্যাম্পেইন অনেক বেশি অ্যাক্টিভ, সাংঘাতিক অ্যাক্টিভ। এমনকি শেষ 4 দিনে যেই পরিমাণে ভাষণ দিয়েছেন বিভিন্ন স্টেটে, তারপর তার পিছনে এয়ারফোর্স ওয়ানের প্লেনও জড়িত, সব মিলে ক্যাম্পেইন যদি তুলনা করা হয় তাহলে কিন্তু জো বাইডেন কাছেও আসেনি, এবং সেটা একটা বড় সমালোচনা হয়ে থাকবে যদি নির্বাচনে যদি হেরে যায়। এর কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু একেবারে বলতে গেলে কোভিড-19 কে মানেনি, সেই হিসাবে সে যেখানে সেখানে গেছে, মাস্কও পরেনি, যেটা বিশেষ করে জো বাইডেনের জন্য সমস্যা। এটা কিন্তু জনগণকে অনেকগুলো টেনেছে। এখানে মনে রাখা দরকার যে ডোনাল্ড ট্রাম্পের যে রাজনীতি, সেটা কিন্তু ক্রাইসিসে থ্রাইভ করে, একেবারে পিসফুল হলে কিন্তু থ্রাইভ করে না। এটা খেয়াল রাখতে হবে। যত বেশি ক্রাইসিস দেখাতে পারবে তত বেশি কিন্তু এই ধরনের পলিটিক্স, সেটা আগে আমরা হিটলারের ব্যাপারে দেখেছি, মুসোলিনির ব্যাপারে দেখেছি, এটা নতুন কিছু না। এটা ইতিহাসে এরকম দেখা গেছে যে এই ধরনের পলিটিশিয়ান থ্রাইভ করে কিন্তু ক্রাইসিসে। সেই ক্রাইসিসে কিন্তু সে রাখতে পেরেছে। নিজে অসুস্থ হয়েও দেখালো, সেটা কতদূর সত্য তাও আমরা জানি না, কিন্তু এটা একটা। আর দ্বিতীয় হলো যে তার জন্য যদি একজন বললেন যে মাস্ক মাস্ক মাস্ক, তার রাজনীতিতে কিন্তু ওটা সম্ভব না। তার রাজনীতিতে কিন্তু রাষ্ট্রকে নিয়ে এসে মূলত যেসব দেশ সাকসেসফুল হয়েছে, আমি যদি ভিয়েতনামের কথা বলি, চীনকে বাদে দিলাম, ভিয়েতনামের কথা বলি, কেরালার কথা যদি বলি, তাহলে কিন্তু ওখানে পাবলিক হেলথ একটা বড় বিষয়, ওখানে রাষ্ট্র একটা বড় বিষয়, একটা সোশ্যাল এজেন্ডা আছে। সেটা তো একেবারে ডোনাল্ড ট্রাম্পের কি বলে চিন্তাধারার বিরুদ্ধে চলে যাবে, যার জন্যই কিন্তু সে প্রথম থেকেই এটাকে বলছে হোক্স, এটা মানছে না। কারণ সে জানে যে ওটা করলেই কিন্তু তাকে রাষ্ট্রের ক্ষমতা দিতে হবে, সোশ্যাল এজেন্ডা আনতে হবে, রীতিমতো আবার ওবামা কেয়ারে ফিরে যেতে হবে। সেটা তো সে তার রাজনীতির মধ্যে না। কিন্তু ওই ধরনের রাজনীতি কিন্তু থ্রাইভ করে ওই ভোটের রাজনীতিতে। মনে রাখতে হবে, ভোটের রাজনীতিতে কিন্তু এখনো বলা মুশকিল হচ্ছে যে সে পারবে কি পারবে না। এটা আমাদের ওই জন্য অপেক্ষা করতে হবে যে এই রাজনীতি করে সে আসলেই এবারও। হুমায়ুন কবির, এটি একটু জানতে চাই যে যদি আসলে ফলাফল ভোটের রাজনীতিতে অনিশ্চয়তার ফলে যেই আসলে ক্ষমতায় আসুক, ট্রাম্প যদি হেরে যান, তাহলে তিনি ফলাফল মানবেন না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবে। দুই পক্ষই অনেক লয়ার রেডি করে রেখেছেন, যে আলোচনাটা এর আগেও আসছিল। সেখানে আসলে কেমন পরিণতি হতে পারে? আমরা তো জানি সুপ্রিম কোর্টেও বিচারক, রক্ষণশীল বিচারকের সংখ্যা বাড়িয়েই রেখেছেন ট্রাম্প। আমেরিকার যে ব্যালেন্স অফ পাওয়ারের যে বিষয়টা হয়ে গেছে, ওটা কিন্তু ভেঙে গেছে, ওটা খেয়াল রাখতে হবে। সেই হিসাবে সুপ্রিম কোর্ট আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, সেটা চোখ বন্ধ করে ডক্টর ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব হুমায়ুন কবিরকে শুনতে চাচ্ছিলাম, আমার হাতে খুব সময় নেই। জনাব হুমায়ুন কবির, হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে। এটা নির্ভর করবে ফলাফলের চেহারাটার উপর। যদি খুব কাছাকাছি ফলাফল থাকে তাহলে এটা কোর্টে গেলে ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা আশার জায়গা থাকবে। কিন্তু ফলাফলের যদি বড় রকমের তফাৎ হয়ে যায়, তাহলে আমার ধারণা ডোনাল্ড ট্রাম্পও সেই রাস্তায় হাঁটবেন। কাজে ফলাফলের চেহারাটা কি হবে তার উপর নির্ভর করবে। আরেকটা ছোট্ট কথা বলে শেষ করি, আমরা তো শুধু প্রেসিডেন্ট নিয়ে কথা বলছি, সিনেটের কি ফলাফল হবে সেটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। কাজেই সিনেটে ডেমোক্রেটরা জিতে যাবেন এটা মোটামুটি মনে করা হচ্ছে। এবং হয়তো এটা যেটা বলা হয় যে যারা প্রেসিডেন্ট যে পার্টি জেতেন সাধারণত সেই ডাউন ব্যালট বলে ওই দলের লোকেরাই কংগ্রেস বা সিনেটে জিতে যান। তো সেই সম্ভাবনাটা আছে, এবং সেই দিক থেকে বিচার করে ডোনাল্ড ট্রাম্প একটু জো বাইডেন একটু সুবিধাজনক জায়গায় আছেন বলে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। আমি জনাব মনোয়ার হোসেন পিয়াল, যে বিষয়টি সহিংসতার আশঙ্কাও করা হচ্ছে, ন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশন সম্ভবত তারা বলছেন যে 80% এলাকায় নিরাপত্তার আশঙ্কা, ছোটখাটো সহিংসতা হতে পারে। আসলে সেই পরিস্থিতি সম্পর্কে আপনাদের পর্যালোচনা কি?
হ্যাঁ, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হতে পারে এই আশঙ্কা করে বড় বড় শহরগুলোতে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, ডালাসে অল্প কটা প্রতিষ্ঠান, তবে লস অ্যাঞ্জেলেসে এবং নিউ ইয়র্কে বড় বড় প্রতিষ্ঠান, ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউ, পার্ক অ্যাভিনিউর বড় বড় বুটিক গুলো সবাই বোর্ড আপ করেছে এই আশঙ্কায় যদি গন্ডগোল লাগে, যদি প্রতিহিংসাটা হয়, মারামারি বা লুটতরাজের একটা আশঙ্কা দেখা যায়, তাহলে তারা যাতে প্রপারলি ডিফেন্স ভাবে থাকতে পারে। এবং এই আশঙ্কা তো অনেক সবাই করছে, যেহেতু ট্রাম্প তো উস্কানিমূলক কথা বলে, ও তো সাপোর্টারদেরকে উস্কানিমূলক কথা বলে, সেই জন্যই লোকাল অথরিটিরা মোটামুটি যতটুকু প্রয়োজন প্রস্তুত নিয়ে তৈরি আছেন বলে সবাইকে জানিয়েছেন। এবং মানুষজনকে বলা হয়েছে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোতে। ভোট যদি দেন, ভোট দেওয়ার পরে আপনি আবার ঘরে ফেরত যাবেন। দুটো কারণ, একটা হচ্ছে প্যান্ডেমিক, আর একটা হচ্ছে যে প্রয়োজন ছাড়া সমাগমের মতো দরকার নেই, প্রয়োজন নেই তো, তাই না, সমাগম করার দরকার নেই। এবং যাতে ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর সময় জুন মাসে যেই লুটতরাজ গুলো হয়েছে ওই জিনিসগুলো বা ওটার সমকাক্ষী কোনো জিনিস যেন না হয়, এটা কোনো পুনরাবৃত্তি না হয়, সেই জন্যই লোকাল অথরিটিরা সবাই সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। অনেক ধন্যবাদ। আমি জাকারিয়া মাসুদ জিকো, আপনার কাছে এটি জানতে চাই যে সহিংসতার কেমন আশঙ্কা করা হচ্ছে, মানুষের মধ্যে একটা ভীতি আছে কিনা এই নিয়েও। আমরা নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে জানতে পেরেছি যে নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে, নির্বাচন যদি সহিংসতা হয় তাহলে সেই বিষয়টি কিভাবে হ্যান্ডেল করা হবে। মনোয়ার হোসেন পিয়াল যেটা বলছিলেন সেটা ঠিক, যে ফিফথ এভিনিউর বড় বড় বুটিক গুলো, বড় বড় আউটলেট গুলো কিন্তু কাঠের বোর্ড দিয়ে জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা যেটা মনে করছি, হয়তো সহিংসতা যদি হয় দুপক্ষই মুখোমুখি হতে পারে। একটা বিষয় আপনারা জানেন যে টেক্সাসে যখন জো বাইডেন ক্যাম্পেইন করতে গিয়েছিলেন, ঠিক ওখানে কিন্তু একটা সহিংসতা হওয়ার সম্ভাবনা ছিল। ওখানে ট্রাম্প সাপোর্টাররা কিন্তু প্রায় 20-25টা গাড়ি ঘিরে রেখেছিল, এবং আমরা একটা আতঙ্কের মধ্যেই আছি। যারা, আপনি জানেন নিউ ইয়র্ক একটা বড় সিটি, তো আমরা একটু ভয়ের মধ্যে আছি, হয়তো বা বড় ধরনের সহিংসতা হতে পারে বলে আমাদের ধারণা হচ্ছে। জি, অনেক ধন্যবাদ জনাব মনোয়ার হোসেন পিয়াল, ধন্যবাদ জাকারিয়া মাসুদ জিকো, অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ এবং জনাব হুমায়ুন কবির। আমরা আগামীকালও আসলে কথা বলতে চাই যুক্তরাষ্ট্রীয় নির্বাচন কেমন হয়ে গেল সেটি নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো আগামীকালও, এবং বাংলাদেশের কি যায় আসে, বাংলাদেশের লাভ ক্ষতির হিসাবটা, সেটির একটা পর্যালোচনা নিশ্চয়ই আগামীকাল আমরা সেটি নিয়ে কথা বলবো। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে। আজকের মতো শেষ করছি। জিপিএ টিসপাতে ব্যতীত রাজকাহন।